এখন আবার কে চাপ দিয়ে আরম্ভ করলো? আগে না হয় পাবন ভাই হয়তো প্লেয়ারদের সাথে কথা বলতেন, চাপ হয়ে যেত সেটা। এখন নিশ্চয়ই ফারুক ভাই ডাইরেক্ট কথাও বলছেন না যে চাপ হবে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 11 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 23 নম্বরে এখন নাজমুল শান্ত। 10 ধাপ এগিয়ে গেছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। উন্নতি করেছেন মেহেদী মিরাজ। কিন্তু সিরিজ হেরে র্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছে টিম টাইগার্স। আফগানিস্তান 8 নম্বরে আর বাংলাদেশ নেমে গেছে 9-এ। নিজেদের পছন্দের ফরম্যাটে পিছিয়ে যাওয়া টেস্টে পাকিস্তানকে দুর্দান্তভাবে সিরিজ হারিয়েও পরের 4 টেস্টে যাচ্ছে তাই ক্রিকেট খেলা। হাঁটতে হাঁটতে রীতিমতো হাঁপিয়ে উঠেছে টাইগাররা। দিনে দিনে আসলে কি কারণে নিম্নমুখী হচ্ছে দেশের ক্রিকেটের গ্রাফটা? একটা গ্রাফ তো উপরের দিকে যাবে, স্লো হোক বাট সেটা উপরের দিকে যাবে, কিন্তু আমাদের গ্রাফটা এত উপর নিচে করতেছে। মানে এখন তো স্বাধীন বাংলাদেশ আমরা সবাই বলছি না, আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা প্লেয়ারদের সেই স্বাধীনভাবে কথা বলা উচিত যে কোথায় ওদের প্রবলেমটা হচ্ছে, লেট দেম টক। যদি এরকম অনেক কথা শুনলাম যে আগের বোর্ডে আমরা নাকি মানে চাপ প্রয়োগ করতাম, এরকম করতাম, তো এখন তো বোর্ডটা করছে না চাপ প্রয়োগ। যদি চাপ প্রয়োগটা নাই থাকে তাহলে ওরা স্ট্রেট বলতেই পারে যে কোথায় কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, ওরা কথা বলুক। এটাই। আগে না হয় পাবন ভাই হয়তো প্লেয়ারদের সাথে কথা বলতেন, চাপ হয়ে যেত সেটা। এখন নিশ্চয়ই ফারুক ভাই ডাইরেক্ট কথাও বলছেন না যে চাপ হবে। সুতরাং আমার মনে হয় যে এই দায়িত্বটা আগে দিয়ে দিতেন, প্রেসিডেন্টের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট কখন দিতেন বলে চাপে পড়ে যেত। এখন তো চাপে পড়ার কেউ চাপ দিচ্ছে না, তা এখন পারফরমেন্সটা কেন হচ্ছে না এটা তো জানার দরকার আসলে। এখন আবার কে চাপ দিয়ে আরম্ভ করলো? তো সেটা স্বাধীনভাবে বললেই পারে, বা আমরা তো বিসিবিতে চেষ্টাই করছে কোচ আনার জন্য। হাতুরা সিংয়ের প্রবলেম ছিল, তাকে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় দারুণ একজন কোচ নিয়ে আসলে ফিল সিমন্স, দারুণ একটা দারুণ একজন মানুষ, সত্যি কথা ফিল দারুণ একজন মানুষ, দারুণ একজন কোচ। তো ও তো একজন নিয়াট ভদ্রলোক, তোর মতন একটা মানুষ এসছে। এখন তো ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার আরও বেটার হওয়া উচিত। তাহলে সব দিক থেকে তো বিসিবি চেষ্টা করলো না, তাহলে এখন পারফরমেন্সটা না হওয়ার রিজনটা কি আসলে? ওয়েস্ট ইন্ডিজে এখন লম্বা সফরে আছেন টাইগাররা। শুরুতেই টেস্ট পরীক্ষা, যেখানে ব্যাটিং ডিপার্টমেন্টে সাকিব, মুশফিক, শান্তর মতো ক্রিকেটার থাকবে না। ভারত আর সাউথ আফ্রিকার বিপক্ষে হাবুডুবু খাওয়া টাইগাররা এবার ক্যারিবিয়ান দ্বীপে হতে পারে আরও বেশি দিশেহারা। 3 বছর আগে সাকিব আল হাসানকে দলে টেনে এভাবেই নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল এর আসন্ন মেগা নিলামে সাকিবকে নিয়ে থাকবে তো ফ্র্যাঞ্চাইজিগুলোর উচ্ছ্বাস। বেশি দূর পেছনে যেতে হবে না, যে সময়ে সাকিব আল হাসানের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রতিচ্ছবি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম, কিন্তু বর্তমান সময়ের সাকিব কি সেই সাকিব? মাঠের বাইরে ও মাঠের ভেতরে তার যাত্রা কি আসলেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে? বাঁহাতি অলরাউন্ডার বেশ কঠিন বছর কাটিয়েছেন। ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা নিয়েও শঙ্কা হয়েছে তৈরি। 2023 সালের নভেম্বর থেকে পর্যন্ত 29টি টি20 খেলেছেন সাকিব। শিকার করেছেন 27টি উইকেট। ব্যাট হাতে সবচেয়ে বেশি ধুঁকছেন। এই 29টি ম্যাচে 50 করেছেন মাত্র 3 বার, 2টা হাফ শতক বিপিএলে আর একটা নেদারল্যান্ডসের বিপক্ষে টি20 বিশ্বকাপে। 2021 সালে শেষবার আইপিএলে দেখা যায় সাকিব আল হাসানকে। এই টুর্নামেন্টে 71 ম্যাচে 793 রান এবং 63 উইকেট তার নামের পাশে। কিছু ভারতীয় গণমাধ্যমের মতে এবারের নিলামে সাকিবের দল পাওয়ার সম্ভাবনা কম। তাদের বিশ্লেষণ, তারকা অলরাউন্ডার তার সেরা সময়ে নেই। বেশ কয়েকবার আইপিএল খেলার প্রস্তাব পেয়েও খেলা হয়নি টাইগার পেসার তাসকিন আহমেদের। এবারের আইপিএল এর ড্রাফটেও নাম লিখিয়েছেন এই স্পিড স্টার। ভারতীয় গণমাধ্যমের খবর, এবারে নিলামে তাসকিনের উপর চোখ থাকবে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের। অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ককে রিটেন না করা একজন পেসারের প্রয়োজন ফ্র্যাঞ্চাইজিটির। স্টার্কের বিকল্প ভাবনায় রয়েছে টাইগার পেস ইউনিটের নেতা। আইপিএল এর সর্বশেষ আসরে কলকাতার হয়ে খেলার জন্য তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু বিসিবি থেকে এনওসি না পাওয়ায় খেলা হয়নি। এবার কি তবে সুযোগ মিলবে তাসকিনের? নিলামের আগে 6 জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। সেই 6 জন ক্রিকেটারের মূল একাদশে জায়গা এক প্রকার নিশ্চিত। প্রথম একাদশের জন্য বাকি 5 জন ক্রিকেটার নেওয়ার জন্য নিলামে ঝাঁপতে হবে নাইটদের। সেই সঙ্গে বেছে নিতে হবে কিছু বিকল্প ক্রিকেটার। গতবারের আইপিএল জয়ী দলের হাতে রয়েছে 51 কোটি টাকা। কোন কোন ক্রিকেটারকে নিতে পারে কেকেআর, সেই নিয়েই আলোচনা।
কেকেআরের প্রয়োজন একজন অভিজ্ঞ পেসার। গত মৌসুমে যে দায়িত্ব সামলেছিলেন মিচেল স্টার্ক, একসময় শোয়েব আখতার, শ্যান বর্ন, ব্রেটলি, ট্রেন্ট বোল্ট, মর্মে মর্কেলের মতো পেসার কেকেআর হয়ে খেলেছিলেন। সেই দায়িত্ব এবার কে নেবেন? নাইটরা ঝাঁপাতে পারেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটসের জন্য। সেই সঙ্গে গাস অ্যাটকিনসন, তাসকিন আহমেদের মতো পেসাররাও কেকেআরের চোখে থাকবে। পাশাপাশি ভারতীয় কাউকে নিতে চাইলে মোহাম্মদ শামি, উমেশ যাদব অথবা মোহাম্মদ সিরাজকে নিতে পারে শাহরুখ খানের দল। তবে তাসকিনের এবারে আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য যে সবশেষ আসরে তাকে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে যোগাযোগ করা হয়েছিল। পাঞ্জাব কিংসের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স এই পেসারকে দলে ফেরাতে চেয়েছিলেন বলে জানিয়েছিলেন গণমাধ্যমকে। তবে বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গে চুক্তি করেননি তিনি। এবার অন্তত সেই দরজা খোলা রয়েছে। এবারে বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলবেন তাসকিন আহমেদ। ইতিমধ্যে জানা গেছে দলটির নেতৃত্ব দেবেন তিনি। গতবার বিপিএলও দুর্দান্ত ঢাকার অধিনায়কের ভূমিকায় ছিলেন এই পেসার, তবে সেটা মাত্র কয়েক ম্যাচের জন্য অনিয়মিত ক্যাপ্টেন হিসেবে। এবার তার নেতৃত্বে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে রাজশাহী। কেকেআরের রিটেন করার তালিকায় আছেন সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। নারায়ণ স্পিনার হলে ওপেনার হিসেবে খেলতে পারেন। রাসেলও অলরাউন্ডার, তিনি পেস বোলিং করতে পারেন, মিডল অর্ডারে ব্যাট করতেও পারেন। রিঙ্কু এবং রমনদীপ ফিনিশার হিসেবে থাকছেন। নিলাম থেকে নিতে হবে বাকি 5 ক্রিকেটার মূল একাদশের জন্য। কদিন পরেই সৌদি আরবের মাটিতে বসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জমজমাট নিলাম। আগামী 24-25 নভেম্বর 2 দিন ব্যাপী জেদ্দায় চলবে ক্রিকেটার কেনার এই মহাযজ্ঞ। এবারের নিলামে 13 বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন বলে জানা গেছে। নিলামের শেষ পর্যন্ত কার ভাগ্য খুলে সেটাই এখন দেখার অপেক্ষা। সেঞ্চুরিয়ানে তিলকের সেঞ্চুরি বিশ্ব রেকর্ড গড়েই ম্যাচ জিতল ভারত। টি-20তে এক বছরে সবচেয়ে বেশিবার 200 বা তার বেশি রান করা বিশ্ব রেকর্ডটা এখন শুধুই সূর্যা কুমারদের। এক বছরে সর্বোচ্চ 7 বার 200 বার তার বেশি রান করা কৃতিত্ব এতদিন ছিল ভারত, জাপান ও বার্মিংহাম বিয়ার্সের। তবে এবারে সবাইকে ছাড়িয়ে এই রেকর্ডে শুধুই ভারতের একক আধিপত্য। 2024 সালে মোট 8 বার 200 রানের ঘর ছুঁয়েছে ভারত, যা আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-20তেও এক ক্যালেন্ডার ইয়ারে প্রথম। রেকর্ড গড়ার দিনে আগে ব্যাট করতে নেমে তিলক ভার্মার ঝড়ো সেঞ্চুরিতে বোর্ডে 219 রান তোলে ভারত। বড় রান তাড়ায় বেশ ভালোই এগিয়ে যায় সাউথ আফ্রিকা। শেষ দিকে আশা জাগলেও 208 রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ম্যাচটা ভারত জেতে 11 রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে জিতে লিড নিয়েছিল ভারত, তবে দ্বিতীয় ম্যাচ জিতেই সমতায় ফিরেছিল প্রোটিয়ারা। সিরিজের তৃতীয় ম্যাচে গতকাল মাঠে নেমেছিল দুই দল। সেঞ্চুরিয়নে এই ম্যাচে স্বাগতিকদের বিশ্ব রেকর্ড গড়ে হারিয়েছে সফরকারীরা। আগে ব্যাট করে 219 রানের বড় সংগ্রহ গড়ে সূর্যকুমার যাদবের দল। লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা থামে 208 রানে। তাতে 11 রানের জয়ে সিরিজে ফের লিড নিয়েছে সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচে 47 ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ভারতের ওপেনার সঞ্জু স্যামসন, তবে দ্বিতীয় ম্যাচে 0 রানে আউট হওয়ার পর গতকাল তৃতীয় ম্যাচেও তিনি আউট হন 0 রানেই। ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারালেও ভারত বড় সংগ্রহ করেছে। দ্বিতীয় উইকেটে অভিষেক শর্মা ও তিলক ভার্মার 107 রানের জুটিতে। সিরিজের প্রথম 2 ম্যাচে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে আলো ছড়ানো এই ব্যাটার গতকাল ফিরেছিলেন নিজের বিধ্বংসী ফর্মে। প্রোটিয়া বোলারদের তুলোধুনো করে তিনি করেছেন 24 বলে 50 রান। 200 স্ট্রাইক রেটে 25 বলে 50 রানের ইনিংস খেলে তিনি সাজ ঘরে ফিরেন কেশব মহারাজের বলে ক্যাচ আউট হয়ে। তবে অভিষেক ফিরলেও ভারতকে বড় সংগ্রহ এনে দিয়েছেন তিলক।